মাইক্রোফোন না পেঁয়াজটা একটু সরে গেছে, এটা কোনো আপনার কি ঝুঁকিপূর্ণ না, ঝুঁকিপূর্ণ না। An 8-story building housing factories and a shopping centre collapsed on the outskirts of Dhaka. এই যে যারা মরছে তারা কি আউস করে মরছে? At least 70 people dead. At least 80 and leaving hundreds wounded. মানে ওই ভয় এখনো মাঝে মাঝে মনে হয় যে ভূমিকম্প হলে যদি ঘর ভেঙে পড়ে। 145 people. 200 people died. যে এয়ার ফ্রেশনারটা ইউজ হয়েছে ওই সময়, ওইটা আমি নিতে পারি না এখন। ফায়ার সার্ভিসের অনেকেই কিন্তু অসুস্থ হয়ে গেছিল মানসিকভাবে। আমিও কিন্তু দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীনের মতো ছিলাম। পোশাক শ্রমিক বলে কি তাদের কোন জীবনে দাম নেই? শ্রমিকরা কেমন আছে বা তাদের জীবনমান বদলাইছে কিনা সেটা বিল্ডিং এর চেহারা দেখে কিন্তু বোঝা যাবে না। বেহাল অবস্থা, আমার কর্ম করা পাই না, বাচ্চাদের লেখাপড়া করা পাই না, কারো কাছে ভিক্ষাও চাইতে পাই না। 332 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। The death toll at the Rana Plaza passed 400. 804 people have been confirmed dead. Mehr als 1000 Menschen getötet. রানা প্লাজার ধ্বংসস্তূপের উদ্ধার কাজ আনুষ্ঠানিকভাবে শেষ হলো, কিন্তু শেষ হয়নি স্বজন হারানোদের আর্তনাদ। যেদিন ফাটন ধরলো আমাকে পিছনে আবার মেকানিক্সের রুম আছে, স্টোর রুম। ওই রুমের থেকে আমরা সবাই কাজ করতেছি। ওই রুমের থেকে মাইক দিয়ে মাইকিং করে কইলো কি যে আপনারা যে যেভাবে কাজ আছে মেশিনের সুইচ বন্ধ করে যত দূরত্ব পারেন আপনারা সিঁড়িতে নেমে যান। তা আমরা ওই মাইকিং পাই ওই মেশিনের সুইচটা খালি বন্ধ করছি, বন্ধ করেই যার যার মতো সিঁড়িতে দূরা নেমে গেছি। নেমে যে আমরা বাসায় এলো 5 জন ছিলাম, 5 জন আমরা একখানে হয়েছি। ওই কি যে আজকে কি ঘটনা ঘটলো যে এত দূরত্ব নাই মাছ পার করলো। তো যে মারা গেছে ও কইলো কি যে ওর নাম শিল্পী। শিল্পী কয় কি কয় যে তুমি তো এই লাইনে আসলে, এই লাইনে তো এখন নাই, থাকলে ঘটনা জানতা। ওই যে ইনফুডের হইলো পিলিয়ার রড বেহা গেছে, প্লাস্টার ছুঁড়ে যায় আমার পিঠে ফুটছে। এই ফাটলটা যখন শুরু হয় তখন আমার একটা ছোট্ট হ্যান্ডিক্যাম ক্যামেরা ছিল, সেই ক্যামেরা আমি পকেটে করে আমি তখন ভিতরে ঢুকি, প্রবেশ করি। তো ওরাও মনে করছে হয়তো গার্মেন্টস শ্রমিক, যেহেতু ফাটল দেখা দিয়েছে। তখন আমি ওখানে এই রানা প্লাজার ভিতরে আমি তখন প্রথমেই আমি সরাসরি আগে ভিতরে ঢুকি রানা প্লাজা। আমি যাওয়ার পরে 2 মিনিট 27 সেকেন্ডের মতো ফুটেজ ধারণ করি, যে ওয়াল এবং যে ভীম যেখানে ফাটলটা দেখা দিয়েছে, এই যে ফাটলটা, এই যে দেখেন যে ফাটল, এই ফুটেজগুলি তখন আমি ধারণ করতে থাকি একদম কিভাবে প্লাস্টার ছুটে গেছে সেটা। এবং তখন ওই কারখানাটা আমি, এইটা যে একটা কারখানা, তখন সেই কারখানার লং শট নেই, ক্লোজ শট নেই, মিড শট নেই। তখন নেওয়ার পরে ওরা দৌড়ায় আসলো যে হেই সাংবাদিক, জার্নালিস্ট, তারা তো অস্থির হয়ে গেল যে এইভাবে কীভাবে সাংবাদিক ভিতরে প্রবেশ করলো। আমি যখন বুঝতে পারছি যে এটা নিয়ে খুব জটিলতা হচ্ছে, তখন আমি ওই ক্যামেরার মেমোরি কার্ডটা আমি ওখান থেকে সরিয়ে ফেলি আর কি। তো মেমোরি কার্ডটা যখন আমি সরিয়ে ফেলি তখন ওরা বললো যে এই ফুটেজ, তখন ওরা ক্যামেরাটা ছোটোটা নিয়ে নিল আর কি। তো ফুটেজটা আমার অন্যভাবে ধরেন, আমি তখন এই জুতার এই মোজার ভিতরে আমি ফুটেজটা ওই কার্ডটা ওখানে ঢুকিয়ে রাখি। তারপর ওরা ক্যামেরা ছোটো হ্যান্ডিক্যামটা নিয়ে ওসির কাছে দিল। ওরা পরে ও হয়তো ভাবছে যে এই ক্যামেরার ভিতরে ফুটেজ বা যেভাবে আসছে এটা আমরা রেখে দিই। তাই আমি নিচে চলে গেলাম। ওখান থেকে আস্তে করে আমি বের হয়ে নিচে যায়, গাড়িতে যায়, আগে মেমোরি কার্ডটা সরায় আমি আমার ক্যাসেট আলা আর একটা বড় ক্যামেরা ছিল ওইটা নিয়ে তখন আমি আসি, আবার ভিতরে প্রবেশ করি। তখন নিচ দিয়ে আমরা গেলাম, মার্কেট তখন খুলছে আর কি। এই রানা প্লাজার যে নিচতলায় দোতলায় মার্কেট, 3 তলা থেকে হচ্ছে গার্মেন্টস।
তো আমরা ভিতর দিয়ে ঢুকলাম, ঢোকার পরে 2 তলায় দেওয়ার পরে থেকেই ওরা আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলো। 3 তলায় গেলাম, 3 তলায় দেওয়ার পরে ওখানে আমারে আটকায় ফেললো। বিল্ডিং কি ফাটছে, ফাটল ধরছে, পিলার টিলার ফেটে গেছে। দরজা খুলেন, একটু খুলেন তো। আটকায় ফেললো যে হ্যাঁ আপনি এরকম করতেছেন কেন, আপনি এত ডিস্টার্ব করতেছেন কেন, সাংবাদিক হয়েছে তাই কী হয়েছে, এরকম মানে তর্ক বিতর্ক। তখন আমি আমার সহকর্মীদের ফোন করলাম যে তোমরা একটু আসো, রানা প্লাজায় ফাটল দেখা দিচ্ছে, অনেক বড় গ্যাঞ্জাম, একটু আসো তোমরা। ওরা আসলো। আসার পরে যেটা হলো যে ওরা একটু গ্যাদারিং করলো, করার পরে চেষ্টা করলো যে ভিতরে যাওয়ার জন্য, ভিতরে তো আর যেতে পারলো না। তারপরে 1 কথা 2 কথা এরকম তর্ক বিতর্ক। পরে রানার যে গুন্ডা বাহিনী ছিল আর কি, রানা ফোন করলো যে ওদেরকে নিচে নিয়ে আসো, আন্ডারগ্রাউন্ডে নিয়ে আসো। তখন সবাই আন্ডারগ্রাউন্ডে চলে গেল, অন্য আমার যারা সহকর্মী, আমি শুধু উপরে। এরপরে ইঞ্জিনিয়ার প্রবেশ করলো। তো ইঞ্জিনিয়ারের সাথে ওনার সাথে কথা বলতে বলে উনি ভিডিও ফুটেজ মানে আমি ধারণ করলাম। উনি ভিতরে ঢুকলো, আমি ওনার সাথে জোর করেই যাওয়ার চেষ্টা করলাম, উনি কিন্তু আমাকে আর ঢুকতে দিল না, মানে তখন তালা লাগাই দিল। তারপরে ইঞ্জিনিয়ার রাজ্জাক সাহেব উনি দেখলো, ওনার আরও যারা ওই গার্মেন্টসের কর্তৃপক্ষ তারা দেখলো। তখন দেখার পরে বললো যে উনি আমার কাছে বললো যে না না আমি আপনার সাথে এই ব্যাপারে কোনো কথা বলবো না। আমি ওনারে খুব প্রেশার ক্রিয়েট করলাম যে না, এটা একটা প্রতিষ্ঠান, ধরেন এখানে 8-10 হাজার শ্রমিক কাজ করে। তখন উনি কথা মানে বললো আর কি, বলতে বলতে উনি এক প্রকার এড়িয়ে গেলেন আর কি। আমাদের কোনো ইঞ্জিনিয়ার, আমরা যদি এই পরিস্থিতি জানতাম তাহলে আমি আসতামই না। মানে আমি প্রাথমিক আমি কোনো কিছু বুঝতে পারি নাই। এটা যে ইঞ্জিনিয়ার ডিজাইন করেছে, যারা করেছে, যারা বাস্তবায়ন করেছে তাদেরই এটা মতামত দিতে হবে। সর্বশেষ মতামতের জন্য এটা বিআরটিসি বুয়েটে যেতে হবে। উনি তো দায় এড়াতে পারে না। উনি রানার ওই বিল্ডিং যখন হয় ওইটা নিজস্ব ইঞ্জিনিয়ার উনি, তার পৌরসভার তখন যে অনুমোদন ছিল 6 তলার, তখন কিন্তু রাজুকের পারমিশন তারা নেননি। ওই 6 তলা নিয়ে ওরা কিন্তু 10 তলা বিল্ডিং করছে, 9 তলা ফ্লোর হয়ে 10 তলার ছাদ হয়েছে আর কি। গার্মেন্টসে গেছি, যাওয়ার সময় রাস্তার মাঝখানে আমাকে ফ্লোরিন শেষের হাতে দেখা। ফ্লোরিন শেষের নাম হলো ফুরকান বস করে গেছি আমরা। তো ফুরকান বসের হাতে আমাকে হতে দেখা করলাম কি স্যার আজকে ঘটনাটা কি ঘটলো বুঝলাম না, যে এরকম তাড়াতাড়ি ছুটি দিয়ে দিলেন, আর গার্মেন্টস বন্ধ দিবেন না চালু করবেন তাও তো আমাকে কিছু জানাইলেন না, আবার লাঞ্চের পর আসবো নাকি তাও তো জানাইলেন না, কেমনি কি আমরা তো বেতনের সময় আয়সা পড়তেছি। তো উনি এলো, উনি আবার কইলো কি যে এটা আমি কোয়া পারবো না কিছু, তোমরা কালকে অফিসে আইসো, মিটিং করবো তোমাকে নিয়ে, মিটিং করে রানা সাহেবের হাতে কিছু কথা আছে, কথা কয়া গার্মেন্টস মালিকগুলোর হাতেও কথা আছে, কথা কয়া যদি প্রয়োজন পড়ে চালু করবো, নাইলে বন্ধ দিয়ে দিব। আমাকে ইউনো সাহেব ফোন দিল, উনি গাড়ি থেকে নেমেই চলে গেলেন সরাসরি। উনি যখন গাড়িটা ড্রাইভ করে নামলো, আমি সেখান থেকে কিন্তু ওনার পিছনে পিছনে ছুটলাম। উনি কি করে, যেহেতু উপজেলা নির্বাহী কর্মকর্তা, অবশ্যই দায়িত্বশীল ব্যক্তি, তখন তার সাথে আমি সেখানে ভিতরে গেল। উনি ভিতরে যাওয়ার পরে তালা লাগাই দিল, উনি ঢুকলো, তালা খুলে উনি ঢুকলো, উনি দেওয়ার পরে আবার ভিতরে তালা লাগাই দিল। উনি আসলো, দেখে প্রত্যেকটা ফ্লোরে তিনি দেখলেন। দেখার পরে ওনার সাথে আমি কথা বললাম যে ভাই এই ঘটনা আপনার কাছে কি মনে হয়, যে এই ভবন কি আসলে ঝুঁকিপূর্ণ না ঝুঁকিপূর্ণ না? ফাটলের অবস্থা অস্বাভাবিক কিছু না, একটা মানে দেয়ালে সামান্য একটু জিনিস দেখা যায় যে ওয়ালের পাশে প্লাস্টার ধসে গেছে, আর একটা মানে পিলারে কিছুটা ফাটল দেখা গেছে। এছাড়া অন্যত্র আসলে ফাটলের কোনো দেখা যায় নাই এবং বিশাল কোনো আশঙ্কার সম্ভাবনা নেই। রানা এবং তার সাঙ্গপাঙ্গরা আমাকে ওখান থেকে তুলে নিয়ে আসলো, ওইখান থেকে উনি চলে যাওয়ার পরে তো আমি ওখানেই, আমাকে তুলে নিয়ে আসলো। এই যে এইখানে এই যে রানা, মানুষ কি কাল দিল না আগে অবস্থা। তো আমরা যাই দেখলাম, ইঞ্জিনিয়ার দেখছে যে এগুলো ফাটল ধরে নাই,
ওই প্লাস্টারের মানে ওই মানে তোমরা এই মানে ওই ফাটল কি প্লাস্টার, ওই প্লাস্টার একটু সরে গেছে। এটা নট কোনো আপনার এই যে কি ওটা ঝুঁকিপূর্ণ না, ঝুঁকিপূর্ণ না। সে বলছে দ্রুত বুয়েটের ইঞ্জিনিয়ারদের সংস্কার না করলে সে বিপজ্জনক বলছে। হ্যাঁ, আমরা যদি উনি যদি বলে থাকে, এটা উনি যদি বলে থাকে আমরা করবো, সমস্যা নেই, তদন্ত করে ব্যবস্থা নেবেন। সেটাই। হ্যাঁ, আজ এই যে গার্মেন্টস আতঙ্ক, অনেক শ্রমিক আন্দোলনকে দেবে, গার্মেন্টসে যারা যদি হয়ে থাকে, গার্মেন্টসের মালিক যারা তারা দিবে। আচ্ছা, আপাতত মার্কেটগুলো কি? আমরা তো দেখতেছি ওরকম পরিস্থিতি হয় নাই, ওরকম পরিস্থিতি যদি হয় দেখবো, চেষ্টা করবো। ব্যাংকের লেনদেনও বন্ধ করে দিচ্ছে। তখন কিন্তু আসে দেখি একটা সাংবাদিকও নাই, একটা সাংবাদিকও নেই। আমি খুব অবাক লাগে যে এমন একটা ঘটনা, আমরা ধরেন 13 সালের যে ঘটনাটি ঘটলো, ওই সময় তো অনলাইনে অনেকগুলি অনলাইন ছিল, অনেক সাংবাদিক ছিল, ওই সময় টেলিভিশনের সাংবাদিকও ছিল। কি কারণে কেন নিউজটা হলো না আমি জানতে পারিনি, এখনও আমি ওটা জানতে পারিনি। তখন আমাকে ফোন করলো, তখন স্কল যাচ্ছে, খুব ব্রেকিং নিউজটা যাচ্ছে। এর মধ্যে এক ভদ্রলোক ফোন করলো, আমাদের অফিসে চাকরি করে, ফোন করলো যে ভাই এই নিউজ টিউজ পাঠানোর দরকার নাই, আপনার সাথে দেখা হবে না, কথা খবর নেই, আপনি এটা চেপে দেন। তখন আমার উপটা কিন্তু চলছে আর কি, যে একটা 5টার সংবাদে একটা উপ গেছে, সেটা এই বিস্তারিত উবের মধ্যে যেটা থাকে আর কি, যে এরকম একটা ঘটনা ঘটছে, সেটা তারা নিউজটা অন এয়ার করছে। নিউজটা অন এয়ার করার পরে আমার সাথে ধরেন ওই আমার যে সহকর্মী, উনিই না করছিলেন, কিন্তু উনি নিউজটা পড়ছে। আমার খুব মজার, আমি তখন খুব মজা পেয়েছি যে মানে আমাকে এত শাসন করলো ওনার মুখে। যাই হোক, ঠিক আছে, নিউজটা উনি পড়ার পরে উনি বের হয়ে আমারে অনেক রাগারাগি করলো যে হ্যাঁ, তোমাকে নিউজটা পাঠাবার না করলাম, তুমি কেন পাঠাইলা, তোমার এখানে স্বার্থ কি এবং কেন তুমি এটা করলা। আমার বিবেকে বাধা দিল যে না, এটা একটা নিউজ, আমার কাছে মনে হলো যে এটা একটা নিউজ, এটা একটা নিউজটা হইলে হয়তো কোনো উপকার হবে। আমি তো তখন জানি না যে এরকম রানা প্লাজা ভেঙে যাবে। সকালে গেছি, যা দেখি যে অনেকে যায় না, ওঠে না, এরম। পরে দেখতেছি যে জোর করে উঠাই দিছে, বলতেছে যদি তোমরা কেউ না ওঠো তাহলে বেতনও পাবা না, বোনাস ভাতাও পাবা না। তখন আমরা কই কি যে আমরা তো জানি, আমরা তখন সবাই কইছি যে রানা প্লাজার ফাটন ধরছে, এই বিল্ডিং থাকবো না, আমরা এর মধ্যে যা কি মরবো নাহি। আমাকে একজনের কামাই দিয়ে আমাকে সংসার চলে, বাচ্চা কাচ্চা চলে, আমরা কিছু টাকা বাপ মাইরেও দেই। তা আমরা যদি যাহের এনে মরে যাই, তাহলে আমাকে এগুলো দেখবো কোটা। কয় কিছুই হবো না, তোমরা ঢোকো, তোমাকে দেয়া মিটিং করায় ছুটি দেবো, কাজ করাবো না। মাসের শেষ রুম ভাড়া খাওয়া এটি দেওয়ার ভয়ে আমরা গেছি। যার পরে মনে করেন যায় কাজ ধরছি, অন্যদিন গান বাজনা দেয়, ওই দিন কোরআন তেলাওয়াত দিছে। কোরআন তেলাওয়াত শুনিয়ে কেন ভিতরে একটা ভয়ে ঢুকি গেছে, মানে আনন্দিন গান বাজনা বাজায়, আর আজকে কোরআন তেলাওয়াত হইতেছে। ভিতর কিরম জানি মরুভূমির মতো হয়ে গেছে। পরে ভয়ে ভয়ে কামে ধরছি, আল্লাহ মনে হয় বাঁচানোর পর দিছিল অনেকেই। হুট করে কারেন্টটা চলে গেল, কারেন্ট চলে যাওয়াতে সবাই থমকে গেল। আর সবাই কয় যে আচ্ছা, আজ যে কারেন্ট না আসে তাহলে আমাকে ছুটি দিয়ে দিলেই ভালো, নাহলে আমরা আজকে আমার ভয়ে কাজ করতেছি সবাই। 8:30টার সময় কারেন্ট গেছে আমাকে ফ্যাক্টরির মধ্যে। কারেন্ট যাওয়ার পরে 8:45 বাজে 10 মিনিট পরে কারেন্ট আবার জেনারেটর চালু করছে। যখন জেনারেটর চালু করছে, এক নিমিষেই একটা ঝাঁকি দিয়েছে, শুধু ওই এক ঝাঁকিতেই সব উলট পালট জীবনের দুর্ভোগ নামিয়ে আসে আর কি। এই জেনারেটর চালু দেওয়া আর গ্রুম একটা শব্দ হয়, এমন বিকট শব্দ হচ্ছে, হয়নি মনে করেন যে আর কিচ্ছু দেখা যায় না, শুধু ধুমা আর অন্ধকার। ছুটাছুটি করে মনে করেন যখন ছাদের নিচে আমরা পড়ছি, আমরা ভাবছি যে আমরা পৃথিবীতে আছি, আমরা ভাবতেছি মাটির নিচে যাইতেছি, এই ভাবতেছি আর লা ইলাহা কলমা করতেছি, আর খালি বাঁচাও বাঁচাও। পরে মনে করেন আমি যে জায়গায় পড়ছি 10-15 জন
মানে শোয়া অবস্থায় একজনের লাত্তে আমার মুখে, আমার লাত্তে আর একজনের মুখে, আর খালি খামসা খামসি ছাদ এই জায়গায়, কিন্তু শোয়া অবস্থায় এরকম ঘাড় ঘুরে পাই নাই। পরে মনে করেন যে দুপুরের পর দিকে এক সাইড দেওয়াল ভাঙ্গিয়ে পরানে ওই সাইড দিয়ে আলো আসছে। আলো আসানে দেখি সব দিয়ে লাশ পিলার পড়ছে এই জায়গায়, পেটে চারপাশে লাশ, আমরা মাঝখানে 10-15 জন। পরে ওই সাইড কাটি কাটি আমগো বাইক করছে। আমার জ্ঞান ফিরছে, তখন আমি দেখছি আমার মেয়ে আমার কাছে, স্বামী আমার কাছে। তা আমি কইলাম যে আমার কি হয়েছে, ওরা আমার কইল কি কিছু হয় নাই, তোমার রানা প্লাজার তলে আটকা গেছিলে, তোমার উদ্ধার করছে, তুমি সুস্থ আছে। আমি কই রানা প্লাজার কি হয়েছে, ওরা কয় রানা প্লাজার ভাঙ্গা পড়ছে। ঢাকায় আমার শোকজ করছে, আমি ঢাকায় আসতেছিলাম। এর মধ্যে পথে আমার শ্বশুর ফোন করে বললো যে তুমি কই? কয় রানা প্লাজা তো ভেঙে গেছে। তখন আমি আবার ব্যাক করলাম, রাস্তা ফাঁকা ছিল। আমি আইসে দেখি যে শ্রমিকরা লাফায় লাফায় পড়তেছে, পুরা রাস্তার আশেপাশে পুরা মানে সাদা আর সাদা, মানে দেখা যায় না, এত ধুলা বার্ন করে গেছে একদম মানুষের চেহারা দিয়ে, মানে মানুষ যে মানুষ বোঝাই যায় না। রক্ত পড়তেছে গল গল করে, কাইটে গেছে, ভেঙে গেছে, পড়ে আছে। মানে ওই সিমেন্ট, অর্থাৎ ওই যে বালু সিমেন্ট মানে পড়লে যেরকম সাদা ডাস্ট, তো পুরা চেহারা বোঝা যায় না, চুল টুল সাদা। আমি যাওয়ার পরে যেটা দেখি যে আসলে সাধারণ মানুষ, সিভিল, ফায়ার ফাইটার সবাই রেস্কিউ ওয়ার্ক করতেছে, মানে যে যেমনি পারতেছে উদ্ধার করে নিয়ে আসতেছে আসলে। এবং মানে ঘটনাটা আসলে এতটাই মানে ক্রেজি ছিল যে আসলে আমার ধাতস্থ হইতে সময় লাগছে বেশ কিছুক্ষণ। আসলে আমি দেখতেছিলাম যে আসলে কি হইতেছে, আসলে আমার কি ছবি তোলা উচিত বা ঘটনাটা কি ঘটছে আসলে এখানে। কারণ এখানে 9তলা বিল্ডিং, বিশ্বাস করার মতো অবস্থা ছিল না যে একটা 9তলা বিল্ডিং, এটা দোতলা, 1.5তলা, 2তলার মতো একটা অবস্থায় সে পৌঁছায় গেছে, সব স্যান্ডউইচ হয়ে গেছে এরকম। এরকম বড় বড় ভীম, এই ভীম সরিয়ে এগুলো বের করা অনেক সো টাফ। অনেকেই করাত বা ওই যে হ্যাক্সোবিলেট বা ড্রিল মেশিন নিয়ে চেষ্টা করছে তারা নিজেদের মতো করে উদ্ধার কাজটা করার জন্য। প্রথমে যে ছবিটা দেখি সেটাই আমাকে মনে হয় যেন একটা বিশাল এক্সপেরিয়েন্স আমার জন্য, যেটা আমি কখনো ভাবি নাই বা দেখি নাই। আমরা সেই ছবিটা দেখি এখন, এইরকম একটা হাতে কাগজ, ঠিক প্লাকার্ডও বলা যায় না, কাগজে আপনার লেখা, হাত পা কাটার জন্য যন্ত্রপাতি লাগবে। এটা দেখার পর একজন মানুষ হিসাবে আমি খুব অন্যরকম ফিল করলাম যে আসলে একটা মানুষ খুব অবলীলায় লিখে নিয়ে আসছে হাত পা কাটার জন্য যন্ত্রপাতি লাগবে। উনি ডাক্তার না প্যারামেডিক আমি আসলে কিছু বুঝতে পারতেছি না। আর এই ছবিটা ফেসবুকে শেয়ার করার পরে আমি 3 বছর পরে জানলাম, আমাকে একজন বলল ওনার নাম হচ্ছে হিমু, উনি একজন উদ্ধারকারী। পেছনের জায়গাটা খুব নড়বড়ে একটা জায়গা ছিল, তো ওখানে বেশিক্ষণ দাঁড়ানোরও সম্ভব ছিল না এবং অনেক লাশ ছিল আর কি ওখানে। তো আমি অল্প কয়েকটা ছবি তুলে ওখান থেকে চলে আসি। ওই সময় আমি ছাড়াও বহু ফটোগ্রাফার ছবি তুলছেন। আমাদের দেশের মালিক বা সরকার বা বিদেশি বায়াররাও শ্রমিকদেরকে যেভাবে বিবেচনা করেন যে শ্রমিকরা হচ্ছে অনেকটা মেশিনের মতো, তারা শুধু কাজ করবে, শ্রমিকরা মালিকদের মানে প্রোডাক্ট তৈরি করবে এবং তাদের মুনাফার আয়োজন করবে, এটার বাইরে তারা যে মানুষ, তাদেরও ফ্যামিলি আছে, তাদেরও একটা স্বপ্ন থাকতে পারে বা আছে অবশ্যই। তো সেই জায়গায় এই ছবিগুলো আমি মনে করি যে শুধু আমার ছবি না, অন্যান্য যারা ছবি তুলছেন তাদের ছবিগুলো বাংলাদেশের শ্রমিকদের অবস্থাটা কি সেইটা একটা সামনে আনছে।
বিকালের দিকে আমি এনাম মেডিকেলের পিছনে একটা জায়গায় আমি গেলাম, ওইখানে আর কি সব লাশ আর কি একসাথে জমা করা হচ্ছিল, সবার মুখ ঢাকা ছিল, জাস্ট পা গুলা দেখা যাচ্ছিল, মানে বিভিন্ন বয়সের মানুষ ছিল, মানে নারী পুরুষ নির্বিশেষে সব ধরনের। তো ওইখানে আমি এই ছবিটা তুলি। একেবারেই সাধারণ মানুষ যারা, তারা সবাই হচ্ছে যে উদ্ধার করতে চলে আসে, এবং তারা ওই যেখানে আর্মি বা ফায়ার ব্রিগেড ঢুকতে ভয় পাচ্ছিল সেই জায়গায় হচ্ছে যে ওনারা আর কি সাহস নিয়ে ঢুকে যাচ্ছে। তখন কিন্তু ফায়ার সার্ভিসের এইরকম সক্ষমতা বর্তমানের মতো সক্ষমতা ছিল না। বিপুল সংখ্যক উদ্ধারকর্মী আমাদের সাথে কাজ করেছে। আমরা দেখেছি যে ওই টাইমে তো আসলে আমরা জানি যে আমাদের যে সক্ষমতা যতটুকু ছিল, সাধারণ মানুষ যদি আমাদের সাথে অতপরভাবে যদি না কাজ করতো তাহলে কিন্তু এই ধরনের বিপর্যয়কর পরিস্থিতি আমাদের মোকাবেলা করা খুবই কঠিন হতো। পানি দাও, পানি দাও। যেদিনকা ফার্স্ট হয়েছিল ওই দিনকা আমি মানে 3 জনে মিলে ছয়তলা চিবিদা ঢুকে 39 জন বাড়ি করছিলাম মোট। আর রাত 11:30 বাজছিল বাই করতে করতে। বাই করার পর এই ক্যান্টনমেন্ট হাসপাতালে আমরা অসুস্থ হয়ে পড়ছিলাম, পরে ওইখানে নিয়ে রাখছিল। তোমাদের? হ্যাঁ, আমারও হলো। এই যে এখানে স্যালাইন দিছে, 4টা স্যালাইন দিছে। তোমার নাম কি? মিরাজুল ইসলাম। দেখা যায় শাহানা নামে একটা মেয়ে ছিল যাকে আসলে ফায়ার সার্ভিস এবং মানে সিভিলিয়ানরা রেস্কিউ করার অনেক চেষ্টা করছে, মানে অনেক। আমরা আসলে প্রায় একটা দিন ওয়েট করছি শাহানাকে, মানে একদম এই বের করে ফায়ার সার্ভিস আমাদের বলতেছে এই যে ভাই বের করে নিয়ে আসবো, অলমোস্ট বের হয়েছে, বের হয়ে যাচ্ছে। আমরা ওয়েট করছিলাম যে আসলে জীবিত বের হয়ে আসবে, কিন্তু আসেনি শাহানা। আসলে আজকে সময় দেবেন না বেশি আপনাকে স্যার। এই জীবিত লোকগুলোকে ঠিক আছে ফাইজলামি আলাপ করেন। আপনি নুরুল হক স্যারকে বলেন যে সার্জন ডি স্যারের সাথে কথা বলে আমার রেফারেন্স এজেন্ট বলে যে জরুরি ওখানে আছে 4 জন যে একবারে ওদের স্যালাইন ট্যালাইন খাওয়ায় বাসায় রাখছে। তো ওদের ঘন্টাখানি সময় লাগবে। এই ঘন্টাখানি করতে করতে আরো 1 ঘন্টা এরকম করে নিয়ে যাবো, বুঝছেন? আসেন বোন, এই যে আমরা নিতেছি, এই যে আমরা নিতেছি, এই যে বোন আমরা আছি। তার সাথে প্রায় 24 ঘন্টার মতো আমরা কিন্তু তার সাথে কথা বলছি, তাকে স্যালাইন খাওয়াইছি, সবকিছু প্রিপারেশন নিয়েছি তাকে উদ্ধার করে নিয়ে যাবো। এবং সারা বাংলাদেশের মানুষ কিন্তু এটা কিন্তু লাইভ একদম দেখতেছে। হয়তো আমরা ভিতরে কাজ করতেছি এটা দেখতেছি না, কিন্তু জানতেছে যে একজন লোককে পাওয়া গেছে, তাকে উদ্ধার অভিযান চলতেছে। আর হয়তো আধা ঘন্টা কাজ করলেই হয়তো উদ্ধার হবে আর কি। তো এই টাইমে একটা দুর্ঘটনার কারণে ওইখানে আগুন ধরে যায়। এই ঘটনা যখন আমরা মনে করি এবং এই যে সিন যখন আমাদের সামনে চলে আসে তখন খুবই কষ্ট লাগে আমাদের। অনেকেই কিন্তু অসুস্থ হয়ে গেছিল মানসিকভাবে। আমিও কিন্তু দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীনের মতো ছিলাম। একবারেই করবা, বড় করে মুখ করবা দরকার নেই স্যার, বড় মোটো দরকার নেই। সো এটা হচ্ছে রানা প্লাজা বিল্ডিং এর ভিতরই, ওই বিল্ডিং এর ভিতর তারা হচ্ছে ফ্লোর কেটে কিছু টানেলের মতো বানাইছিল ওই সময়। ওইখানে এক মহিলা আর কি মহিলাকে উদ্ধার করে উপরে নিয়ে আসছে। তাড়াতাড়ি অক্সিজেন দেওয়া লাগবে, অবস্থা খারাপ। ওই লাইট প্রথম যে দেখার পর সে আসলে আলোটা নিতে পারে না, সে স্ক্রিন মানে চিৎকার দিয়ে উঠছিল। অধরচন্দ্র স্কুলের চারপাশ যত দেওয়াল ছিল বা এনাম মেডিকেলের আশেপাশে সব দেওয়ালে ছিল হচ্ছে মিসিং পোস্টার। খুবই মানে আত্মীয় স্বজনরা যে আশেপাশে কম্পিউটারের যে দোকানগুলো ছিল ওখানে গিয়ে তার ছবিটা দিয়ে সন্ধান চাই বা একই টেমপ্লেটে একই টেমপ্লেটে দেওয়ালে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো ছিল। সো ওই পোস্টার হাতে নিয়ে খুঁজতেছিল সবাই একজন একজনকে। তখন এক মহিলাকে আমি দেখি যে হাতে তার একটা পোস্টার নিয়ে একজন মহিলার ছবি দেওয়া। সো সে একের পর এক লাশ খুঁজে দেখতেছে। এটার যে লাশের যে ব্যাগগুলা থাকে ব্যাগ থেকে খুলে ওই মুহূর্তে দেওয়ালে অধরচন্দ্র স্কুলের দেওয়ালে একটা জায়গায় কেউ হয়তো লিখে গিয়েছে যে ওয়াই গট ওয়াই। আমি জানি না কে লিখছে,
ওর ভাইয়ের ডেড বডি খুঁজে পাইছে আসলে। এর জন্য সবাই আত্মীয় স্বজন সবাই অর্ধচন্দ্রপুর মাঠের সেই সব ওখানেই বসে থাকতো। এবং আমি তখন এমনও শুনছি যে ডেড বডি পাইছে সে কান্না করতেছে, আরেকজন বলতেছে যে তুমি কেন কাঁদতেছো, তুমি তো তোমার রিলেটিভের ডেড বডিটা পাইছো, তুমি তো অ্যাটলিস্ট কবরের সামনে দাঁড়ায় তার জন্য দোয়া করতে পারবে। আমি তো আমার দিকে তাকাও, আমি তো তাও পাইনি, এখনো পাবো কিনা তাও জানি না আসলে। আমরা তো কফিন দেখি সবাই, কিন্তু এত কফিন এক জায়গায় স্তূপ করে রাখা এমন আসলে জিনিস আমি কখনো দেখি নাই। আমরা প্রতিদিনই যাচ্ছিলাম অধরচন্দ্র স্কুলে, যারা আমরা রানা প্লাজা ডকুমেন্টেশন করেছিলাম। সো ওখানে গিয়ে দেখি যে হঠাৎ একদিন আমি গিয়ে দেখি যে একটা কফিনের উপর একজন লোক একটা মিসিং পোস্টার নিয়ে শুয়ে আছে। সো আমি আর ডিটেলস জানতে পারি নাই যে হয়তো বা কে ওনার বা কি। আমি এই ছবিটা আর কি তুলি পরবর্তীতে, আমার কাছে মনে হয়েছে এটা তুলে রাখা উচিত। এটা তো নর্মাল কোনো সিন না। আপনি কফিনের উপর কাউকে তো আমি কোনো জীবিত মানুষে ঘুমাইতে দেখি নাই কখনো। মানে এর থেকে ভয়াবহ দৃশ্য মানে আমার মনে হয় যে আমি জানি না আমি আর দেখবো কিনা, বা মানে দেখা উচিতও না হয়তো বা। একজন সংবাদকর্মী হিসেবে আমার খুব কষ্ট লাগছিল। আমার এত কষ্ট লাগছিল সেদিন, আমি নিজেকে অপরাধী মনে করেছিলাম যে এইরকম একটা ঘটনা আমার চোখের সামনে হলো। এই মানুষগুলি মারা গেছে। আমার খুব কষ্ট হয়। যাদের সাথে আমি কথা বলেছি তারা আর নেই। আর্মি এবং ফায়ার ফাইটার্স তারা যেরকম একদম কমপ্লিটলি দে রিমুভ অল দ্য গার্বেজ অ্যান্ড আদার থিংস ফ্রম দ্য রানা প্লাজা স্পট। তারপরে সেটা তারা এটা সংরক্ষিত এলাকার ব্যানার দিয়ে তারা এটা কনক্লুড করে দেয়। আসলে তখনও আসলে অনেক লোক মিসিং ছিল, কেউ মিসিং ছিল কারণ তখন ডিএনএ স্যাম্পল নিয়ে তারা স্যাম্পল মিলাই দেখবে রিলেটিভের সাথে, তারপরেও কিছু মিসিং ছিল। তো এটা সেই একটা ছবি। এটা হচ্ছে যে যখন ডেড বডিগুলো আসলে তো অনেক দিন হয়ে গেছে, তো তখন সবাই ডিসিশন নেয় যে ডেড বডিগুলো আসলে জুরাইনে কবর দিবে, তারা শুধু ডিএনএ স্যাম্পলটা রাখবে, তারপরে তারা আইডেন্টিফাই করবে যে কার ডেড বডি কোনটা। সব মিলে যখন আপনার জুরাইন কবরস্থানে আপনার এই লাশগুলোকে রাখা হলো এবং আমরা ফটোগ্রাফারের ছবি তোলার জন্য যখন গেলাম, দেখতেছি লাশগুলোর সামনে হচ্ছে আপনার নাম্বারিং করা আছে। তো এই আমরা জানি না আসলে কাদের লাশ এটা, এবং আদৌ নিশ্চিত না যেন আপনার ওই মানুষের লাশ কিনা, এবং তার আত্মীয় স্বজন কখনো কি বের হবে কিনা, এবং যারা লাশ পাচ্ছেন না খুঁজে তারা কি জানেন কিনা যে এই লাশটা আসলে এটাই। 6 মাস পূর্তির দিন তোলা ছবি। ওই দিন যেটা তখন আসলে কিছু লোক মিসিং ছিল। তো আমি দেখি এই মহিলা সহ আরো 2-1 জন সেই রানা প্লাজার ওই জায়গাটাতে আসলে সিকিউর ছিল, বেড়া মানে একটা কিছু আটকানো ছিল, বেড়া দেওয়া ছিল। সো ওখানে তারা কিছু একটা বোনের মতো পাইছে, একটা হাড্ডি বা কিছু একটা দেখে তারা যেভাবে ধরছে আসলে, এবং ট্রাই টু ফিল যেটা আসলে আমার রিলেটিভের হাড্ডি বা এরকম একটা কিছু তাদের কাছে মনে হয়েছে। আসলে আমার কাছে মনে সে জিজ্ঞেস করতেছে যে মানে আমার রিলেটিভের ডেড বডিটা কোথায়, আসলে আমি তখন পাইলাম না, তোমরা সবাই পাইছো, আমারটা কোথায় আসলে। ওনার নাম হচ্ছে রিক্তা, ওর বোনের নাম হচ্ছে ফাইমা। ওরা 2 বোনে 3 তলা ছিল। ফাইমার ওই জায়গায় থাকতে বাচ্চা নষ্ট হয়েছে পেটে থেকে, ও এখনো কোনো সুযোগে পায়নি 3 তলার। ওর ওই যে বোন নিখোঁজ হওয়ার কারণে ওর মা পাগল হয়েছিল, মেডিকেল থেকে নিয়ে গেছে, ছাড়পত্র নেয় নাই, আজ পর্যন্ত ও কোনো সুযোগেই পায় নাই। কোনো যে অনুদান বা কোনো তাই যে একটা ইয়ে থাকবে বাতিল পুরাটাই, অথচ ওর তলে থাকে ওর বাচ্চা মারা গেছে পেটে। জুরাইন কবরস্থানে তো তাজরিন এবং রানা প্লাজা যাদের যেসব নিখোঁজ শ্রমিক আছে তাদের ওখানে কবর দেওয়া হয়েছে, এবং সেই জায়গাতেও আসলে ওই রকম সংরক্ষণ আমরা দেখি না। যখনই রানা প্লাজা দিবস বা তাজরিন দিবস আসে তখন দেখি যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। আমরা নিজেদেরকে বলতেছি গার্মেন্টস আমাদের অনেক বড় শিল্প, সেখানে একজন গার্মেন্টসের ওয়ার্কার যিনি মারা যায়, আমরা তার লাশের নাম বলতে পারি না, সেই লাশটা হারিয়ে যায়, কখনো আমরা সে কবরেরও কোনো চিহ্ন রাখতে পারি না, সে কবরের থেকে আপনার ডিএনএ নাম্বার হারিয়ে যায়। আর আপনি যদি রানা প্লাজার কথাই ধরেন, এত শ্রমিক প্রাণে মারা গেল, সেখানেও কিন্তু কোনো স্মৃতিস্তম্ভ বা স্থায়ীভাবে এটাকে সংরক্ষণ করা
সেই পরিবেশটাও কিন্তু নাই। আপনি নিশ্চয়ই গেছেন রানা প্লাজার ওখানে, এবং সেখানে কচুরিপানা যেই ধরনের পরিস্থিতি ওখানে, ওইটা আসলে ওটাকে কোনো সংরক্ষণ করার কোনো জায়গাতেই নাই। ফলে এই পুরো জিনিসটাকেই আসলে একভাবে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা, রানা প্লাজা যাতে মানুষের স্মৃতি থেকে আস্তে আস্তে নাই হয়ে যায়। সোহেল রানা, যিনি ভবনের মালিক ছিলেন, যার অবহেলা একটা খুব গুরুত্বপূর্ণ কারণ ছিল। শুধু সোহেল রানা না, অনেক সরকারি কর্মকর্তা যারা এই বিল্ডিংটা তৈরি হওয়ার ক্ষেত্রে বা এই বিল্ডিংটাকে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে ভূমিকা ছিল যে সরকারি কর্মকর্তা, তারা অনেকেই জামিন পেয়ে গেছে, এবং সোহেল রানার আজ পর্যন্ত কোনো শাস্তির জায়গায় সে পৌঁছায় নাই, বরং কিভাবে সে জামিন পাবেন সেইটা নিয়ে নানান রকম পায়তারা চলতেছে। জামিনদার বিষয় শুনতেছি তো সাক্ষী নাই, কে বলছে সাক্ষী নাই? অনেক সাক্ষী আছে, ডাকলি না আমরা যাবো, আমাকে তো কেউ ডাকে না। তো টাকা আছে দুনিয়ার যার দিকে তাদের দিকে লোক আছে, কিন্তু আমরা সাক্ষী থাকি কি? আমাদের তো লোক নাই। আমরা কি মানুষ না? এই যে যারা মরছে, তারপরে যারা যে নিখোঁজ 24 এপ্রিলে গেলি গেলা, তারপরে মারা অজ্ঞান যায় কান্দিতি। আমার যেমন একটা মেয়ে, আমার কিচ্ছু না থাকলে আমার মেয়েটা আছে, পয়সা আছে, আমি তো না খায় থাকলে মেয়ের চেহারাটা চাহা দেখা পড়তাছি। যে মার একটা সন্তানই ওই গার্মেন্টসে মরছে, হে মার কেমনে দিন যাইতেছে।